জর্জিয়ার রাস্তায় গাড়ি চালানোর কথা ভাবছেন অথবা হয়তো চালাচ্ছেন, কিন্তু সব নিয়মকানুন ঠিকঠাক জানেন কিনা সেটা নিয়ে একটু চিন্তা আছে। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়েই আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে আছে জর্জিয়া ডিপার্টমেন্ট অফ ড্রাইভার সার্ভিসেস ডিডিএস এর যে অফিসিয়াল ড্রাইভার ম্যানুয়াল, তার কিছু জরুরি অংশ। ঠিক। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে ম্যানুয়ালের পাতা উল্টে সবচেয়ে দরকারি তথ্য, লাইসেন্স পাওয়ার পদ্ধতি থেকে শুরু করে রাস্তার নিয়মকানুন, সেফটি টিপস, এগুলো একটু সহজ করে তুলে ধরা। একদম। এটা শুধু যারা নতুন চালাবেন তাদের জন্য না, যারা অভিজ্ঞ বা অন্য স্টেট থেকে এসেছেন, আমার মনে হয় তাদেরও কাজে লাগবে। অবশ্যই। আর শুধু নিয়মগুলো বলে যাওয়াই না, আমরা চেষ্টা করব সেগুলোর পেছনের কারণ বা গুরুত্বটাও একটু বোঝাতে। দারুণ। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। জর্জিয়ায় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কি কি করতে হয়? প্রথম প্রশ্ন যেটা আসে, এই লাইসেন্সটা আসলে কখন দরকার হয়? দেখুন, আপনি যদি জর্জিয়ার বাসিন্দা হন, এখানে পাকাপাকিভাবে থাকেন আর গাড়ি চালাতে চান, তাহলে কিন্তু এখানে আসার ৩০ দিনের মধ্যেই জর্জিয়ার লাইসেন্সটা নিয়ে নিতে হবে। আচ্ছা, ৩০ দিন। কিন্তু বাসিন্দা বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে? সোজা কথায়, যার এখানে একটা স্থায়ী ঠিকানা আছে, বা যিনি এখানে চাকরি বা ব্যবসা করছেন, ছেলে মেয়েকে হয়তো এখানকার স্কুলে ভর্তি করিয়েছেন, অথবা টানা ৩০ দিনের বেশি সময় ধরে থাকছেন, এরাই বাসিন্দা হিসেবে গণ্য হবেন। তার যারা ঘুরতে এসেছেন বা অল্প কিছুদিনের জন্য আছেন, তারা নিজেদের স্টেটের লাইসেন্স দিয়েই চালাতে পারবেন। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরুন, অন্য স্টেটের বৈধ লাইসেন্সধারী কেউ যদি এখানে স্থায়ীভাবে না থাকেন, বা সরকারি কাজে আসা কর্মচারী, সামরিক কর্মী ও তাদের পরিবার, আবার কিছু নির্দিষ্ট শর্তে ছাত্রছাত্রী, এদের জর্জিয়ার লাইসেন্সের প্রয়োজন হয় না। বুঝেছি। আচ্ছা, আর যারা বয়সে ছোট, ১৮ বছরের কম, তাদের জন্য তো নিয়মগুলো একটু আলাদা, তাই না? বেশ কিছু এক্সট্রা জিনিস লাগে মনে হয়। ঠিক বলেছেন। তাদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি তাগে একটা অ্যাফিডেভিট ফর্মে সই করতে হয়, আর সাথে এড্যাপ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা শেষ করতে হয়। ওহ, এই ড্যাব, এটা তো টিনেজারদের জন্য খুব জরুরি, ড্রাগ আর অ্যালকোহলের ঝুঁকি নিয়ে। একদম। আর স্কুলে যে পড়াশোনা করছে সেটার প্রমাণও দেখাতে হয়। আর একটা আইনের কথা প্রায়ই শোনা যায়, জশুয়াস ল। এটা ঠিক কি? এটা কি সবার জন্য? না, এটা মূলত ১৬ আর ১৭ বছর বয়সীদের জন্য, যারা প্রথমবার ক্লাস ডি লাইসেন্স, যেটা প্রফেশনাল লাইসেন্স, সেটার জন্য আবেদন করছে। এই আইন অনুযায়ী তাদের হয় একটা সরকার অনুমোদিত ড্রাইভার এডুকেশন কোর্স করতে হবে, নয়তো অন্তত ৪০ ঘন্টা সুপারভাইজড ড্রাইভিং প্র্যাকটিস করতে হবে। ৪০ ঘন্টা? হ্যাঁ, এবং তার মধ্যে কমপক্ষে ৬ ঘন্টা রাতে চালাতে হবে। অবশ্যই একজন উপযুক্ত সুপারভাইজারের সাথে, যেমন বাবা-মা বা কোনো লাইসেন্সপ্রাপ্ত ইন্সট্রাক্টর। আসলে তরুণ চালকদের দুর্ঘটনা কমানোর জন্যই এই ব্যবস্থা। খুবই যুক্তিসঙ্গত। আচ্ছা, চোখের পরীক্ষাও তো দিতে হয়, ভিশন টেস্ট। হ্যাঁ, দিতে হয়। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। অন্তত একটা চোখে ২০/৬০ ভিশন থাকতে হবে, আর হরাইজন্টাল ভিশন বা পাশাপাশি দেখার ক্ষমতা ১৪০ ডিগ্রি হতে হবে। আর যদি চশমা লাগে? যদি চশমা বা কন্ট্যাক্ট লেন্স লাগে এবং সেটা পরেই আপনি টেস্ট পাশ করেন, তাহলে আপনার লাইসেন্সে একটা রেস্ট্রিকশন থাকবে যে গাড়ি চালানোর সময় ওটা পরতেই হবে। আর যারা একটু বয়স্ক, ৬৪ বছর বা তার বেশি, তাদের কিন্তু প্রতিবার লাইসেন্স রিনিউ করার সময় ভিশন টেস্ট দিতে হয়। আচ্ছা। নন কমার্শিয়াল লাইসেন্সে তো অনেকগুলো ক্লাস আছে দেখলাম, CDM। সাধারণ চালকদের কোনটা লাগে? বেশিরভাগ প্রাপ্তবয়স্ক চালকের জন্য ক্লাস সি লাইসেন্স। এটা ১৮ বছর বা তার বেশি বয়সীরা পান। ১৬ বা ১৭ বছর বয়সীরা পান ক্লাস ডি, যেটা প্রভিশনাল। এতে কিছু নিয়মকানুন বেশি থাকে, যেমন ধরুন, প্রথম ৬ মাস পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে সাথে নেওয়া যায় না, বা মাঝরাত থেকে ভোর ৫টা পর্যন্ত চালানো যায় না। ওহ, এই রেস্ট্রিকশনগুলো জানা জরুরি। আর মোটরসাইকেলের জন্য? মোটরসাইকেলের জন্য ক্লাস এম লাইসেন্স লাগে। তবে একটা মজার তথ্য দিই, ৩ চাকার যে অটোসাইকেলগুলো আছে, যেগুলোতে স্টিয়ারিং হুইল থাকে, হ্যান্ডেলবার নয়, সেগুলোর জন্য কিন্তু ক্লাস এম লাইসেন্স লাগে না। ক্লাস সি দিয়েই চলে। ইন্টারেস্টিং তো। আর আজকাল এই যে রিয়েল আইডি নিয়ে এত কথা হচ্ছে, এটা কি আলাদা কোনো লাইসেন্স? না, না, এটা কোনো আলাদা টাইপের লাইসেন্স নয়। এটা আপনার সাধারণ লাইসেন্স বা আইডি কার্ডেরই একটা আপগ্রেডেড, সিকিউর ভার্সন।
৭ মে ২০২৫-এর পর থেকে দেশের ভেতরে প্লেনে চড়তে বা কোনো ফেডারেল বিল্ডিংয়ে ঢুকতে হলে এই রিয়েল আইডি লাগবে অথবা পাসপোর্ট বা অন্য কোনো অনুমোদিত আইডি কার্ড। এটা পেতে হলে কি কি লাগে? আপনাকে আপনার পরিচয়ের প্রমাণ দিতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বারের প্রমাণ দিতে হবে, আর জর্জিয়াতে যে আপনি থাকেন তার দুটো প্রমাণপত্র লাগবে, যেমন ধরুন ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট বা ভাড়ার চুক্তি। যদি নাম পরিবর্তন হয়ে থাকে সেটার প্রমাণও লাগবে। আপনার লাইসেন্স বা আইডির ওপরের ডান দিকের কোণায় যদি একটা সোনালি বা কালো তারা চিহ্ন থাকে তাহলে বুঝবেন ওটা রিয়েল আইডি। বেশ, জরুরি তথ্য, বিশেষ করে যারা প্লেনে যাতায়াত করেন তাদের জন্য। আচ্ছা, এবার আসি পরীক্ষা পর্বে। লাইসেন্স পেতে কি কি পরীক্ষা দিতে হয়? মূলত দুটো পরীক্ষা। একটা হলো নলেজ এক্সাম, মানে লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, আর অন্যটা হলো রোড টেস্ট বা ড্রাইভিং টেস্ট। নলেজ এক্সামে কি থাকে? এটার দুটো পার্ট থাকে, রোড সায়েন্স আর রোড রুলস। দুটোতেই ২০টা করে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে। পাশ করতে হলে প্রত্যেক পার্টে আপনাকে অন্তত ১৫টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এই পরীক্ষাটা কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হয়? সাধারণত নলেজ এক্সাম ওয়াক ইন ভিত্তিতেই দেওয়া যায়, মানে না জানিয়েই গিয়ে দেওয়া যেতে পারে, তবে ওয়েবসাইটে একবার দেখে নেওয়া ভালো। পরীক্ষার সময় কোনো বইপত্র, ফোন বা অন্য কারোর সাহায্য নেওয়া একদম নিষেধ। আর যদি কেউ প্রথমবারে পাশ না করে? চিন্তার কিছু নেই, প্রথমবার ফেল করলে সাধারণত পরের দিনই আবার চেষ্টা করা যায়। আচ্ছা, আর রোড টেস্ট, ওটার জন্য নিশ্চয়ই প্রস্তুতি দরকার? অবশ্যই, রোড টেস্টের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয়, আর নিজের গাড়ি নিয়ে যেতে হয়। গাড়িটার রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সব আপ টু ডেট থাকতে হবে। আর গাড়িটা সেফ কন্ডিশনে থাকতে হবে, মানে ব্রেক, লাইট, হর্ন, টায়ার সব ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ওরা দেখে নেয়। কি কি টেস্ট করে রোড টেস্টে? ওই প্যারালেল পার্কিং কি মাস্ট? হ্যাঁ, প্যারালেল পার্কিংটা টেস্টের একটা অংশ, যেটা নিয়ে অনেকে একটু টেনশনে থাকে। এছাড়াও দেখে আপনি ঠিকমতো লেন চেঞ্জ করতে পারছেন কিনা, টার্ন নিতে পারছেন কিনা, 3 পয়েন্ট টার্ন করতে পারেন কিনা, সোজা পিছনের দিকে যেতে পারেন কিনা, ইন্টারসেকশনে নিয়ম মানছেন কিনা, এইসব বেসিক স্কিলসগুলো। ও, বেশ কয়েকটা জিনিস। পাস মার্ক কত লাগে? আর ফেল করলে? পাস করতে হলে আপনাকে ৭৫% স্কোর করতে হবে। প্রথমবার যদি কেউ পাস না করে তাহলে সাধারণত পরের দিনই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু দ্বিতীয়বার বা তারপর ফেল করলে ৭ দিন অপেক্ষা করতে হয়। এটা আসলে চালককে একটু সময় দেওয়া হয় ভুলগুলো শুধরে আবার প্রস্তুতি নেওয়ার জন্য। ৭ দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, কিছু জায়গায় ভার্চুয়াল রোড টেস্টের কথাও শুনছিলাম। হ্যাঁ, কিছু ডিডিএস সেন্টারে এই অপশনটাও আছে। পরীক্ষক গাড়ির বাইরে থেকে ক্যামেরার মাধ্যমে আপনার ড্রাইভিং পর্যবেক্ষণ করেন। ইন্টারেস্টিং। তাহলে লাইসেন্স পাওয়ার পদ্ধতিটা বোঝা গেল, কিন্তু আসল পরীক্ষা তো শুরু হয় রাস্তায় নামার পর, তাই না? জর্জিয়ার কিছু একদম বেসিক ট্রাফিক আইন নিয়ে কথা বলি। প্রথম ৩টে নিয়ম কি যা প্রত্যেক চালকের মাথায় রাখা উচিত? একদম বেসিক ৩টে নিয়ম হল: ১. সব ট্রাফিক সিগন্যাল, লাইট আর সাইন মেনে চলুন। লাল মানে থামা, সবুজ মানে যাওয়া। এটা তো জানি, কিন্তু বাকি সাইনগুলো চেনা আর মানাটা খুব জরুরি। ঠিক। ২. ইউনিফর্ম পরা পুলিশ অফিসার বা ফায়ার ফাইটার যদি কোনো নির্দেশ দেন সেটা অবশ্যই মানতে হবে। এমনকি যদি সেটা ট্রাফিক লাইটের উল্টো হয় তবুও অফিসারের নির্দেশই ফাইনাল। আর ৩. যদি কোনো রাস্তা কোনো কারণে বন্ধ করে দেওয়া থাকে, যেমন ধরুন কনস্ট্রাকশনের জন্য, সেই রাস্তায় গাড়ি চালানো যাবে না। একদম ক্লিয়ার। এরপর আসে রাইট অফ ওয়ে, বা কাকে আগে পথ দিতে হবে এই নিয়মটা। এটা নিয়ে কিন্তু বেশ কনফিউশন হয়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে ভুল বোঝাবুঝিও হয়। মনে রাখতে হবে, রাইট অফ ওয়ে মানে কিন্তু পথ দাবি করা নয়, বরং অন্যকে পথ ছেড়ে দেওয়া। কিছু কমন সিচুয়েশন বলি, যেমন স্টপ সাইনে আপনাকে পুরোপুরি থামতে হবে, তারপর দেখে শুনে যখন নিরাপদ মনে হবে তখন যেতে হবে। ইন্টারসেকশনে থাকা অন্য গাড়ি বা পথচারীকে আগে যেতে দিতে হবে। আর যদি কোনো সাইন না থাকে, ধরুন একটা চৌরাস্তা, কোনো স্টপ বা yield সাইন নেই? যদি কোনো সাইন না থাকে আর দুটো গাড়ি প্রায় একই সময়ে ইন্টারসেকশনে পৌঁছায়, তাহলে যে গাড়িটা আপনার ডান দিক থেকে আসছে তাকে আগে যেতে দিতে হবে। মানে বাম দিকের গাড়িকে ডান দিকের গাড়িকে পথ ছাড়তে হবে। আর 4-ওয়ে স্টপে, যেখানে চারদিকেই স্টপ সাইন? 4 ওয়ে স্টপের নিয়মটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ,
মানে যে গাড়ি আগে এসে স্টপ লাইনে থামবে সেই আগে যাবে। যদি দুটো গাড়ি ঠিক একই সময়ে পৌঁছায় তাহলে ডান দিকের গাড়িটা আগে যাওয়ার অধিকার পাবে। আচ্ছা, আর বাম দিকে মোড় নেওয়ার সময়? বাম দিকে টার্ন নেওয়ার সময় আপনাকে সব সময় উল্টো দিক থেকে সোজা আসা গাড়িকে আগে যেতে দিতে হবে। যতক্ষণ না নিরাপদ ফাঁক পাচ্ছেন আপনাকে অপেক্ষা করতে হবে। ইয়েল সাইন মানে তো গতি কমানো। হ্যাঁ, ইয়েল্ড সাইন মানে হল আপনাকে গতি কমাতে হবে, প্রয়োজনে থামতেও হতে পারে এবং অন্য ট্রাফিককে বা পথচারীকে আগে পথ ছেড়ে দিতে হবে। হাইওয়েতে ঢোকার সময় বা মার্জ করার সময়ও একই রকম, সাবধানে গতি বাড়িয়ে ট্রাফিকের সাথে মিশতে হবে, কাউকে ডিস্টার্ব না করে। আর অবশ্যই ইমার্জেন্সি গাড়ি মানে পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক যখন সাইরেন বাজিয়ে বা আলো জ্বেলে আসে তাদের তো সব সময় আগে যেতে দিতে হবে। ইমার্জেন্সি গাড়ির জন্য তো জর্জিয়ার একটা বিশেষ আইনও আছে, মুভ ওভার ল। একদম ঠিক। এটা শুধু ভদ্রতা নয়, এটা জর্জিয়ার আইন এবং খুবই জরুরি। যদি দেখেন রাস্তার ধারে কোনো ইমার্জেন্সি গাড়ি বা ধরুন টাউ ট্রাক, গার্বেজ ট্রাক বা ইউটিলিটি ভেহিকল তাদের ফ্ল্যাশিং লাইট জ্বেলে দাঁড়িয়ে আছে, সেটা নীল, লাল বা হলুদ যে কোনো আলো হতে পারে, তাহলে আপনার দুটো করণীয়। কি? প্রথমত, যদি সম্ভব হয় এবং নিরাপদ হয় তাহলে পাশের লেনে সরে যান, মানে গাড়িটা থেকে এক লেন দূরে চলে যান। দ্বিতীয়ত, যদি লেন পরিবর্তন করা সম্ভব না হয় বা নিরাপদ না হয় তাহলে আপনাকে গাড়ির গতি বেশ খানিকটা কমিয়ে আনতে হবে, পোস্টেড স্পিড লিমিটের থেকেও কমিয়ে, এবং খুব সাবধানে গাড়িটার পাশ দিয়ে পেরিয়ে যেতে হবে। এটা না মানলে তো জরিমানাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, ফাইন হতে পারে এবং সেটা বেশ ভালো পরিমাণেরই। আসলে এই আইনটা করা হয়েছে রাস্তার পাশে যারা কাজ করেন, যেমন পুলিশ, প্যারামেডিক, রোড ওয়াকার, তাদের সুরক্ষার জন্য। প্রতি বছর অনেক মানুষ আহত বা নিহত হন শুধু এই নিয়মটা না মানার কারণে। খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। আচ্ছা, এবার আসি ওভারটেকিং বা পাসিং এর নিয়মে। বিশেষ করে 2 লেনের রাস্তায় কিভাবে পাস করতে হয়। 2 লেনের রাস্তায় পাস করার আগে কয়েকটা জিনিস দেখে নিতে হবে। প্রথমত, আপনার দিকের সেন্টার লাইনটা ড্যাশড বা ভাঙা লাইন হতে হবে, সলিড লাইন হলে পাস করা যাবে না। দ্বিতীয়ত, সামনে এবং উল্টো দিক থেকে আসা গাড়ি থেকে যথেষ্ট ক্লিয়ারেন্স বা ফাঁকা জায়গা থাকতে হবে। তৃতীয়ত, আয়না আর ব্লাইন্ড স্পট চেক করে সিগন্যাল দিয়ে বাম লেনে গিয়ে দ্রুত পাস করে আবার নিরাপদ দূরত্ব তৈরি করে নিজের লেনে ফিরে আসতে হবে। আর কখন পাস করা একদমই উচিত নয় বা নিষেধ? যখন আপনার দিকের সেন্টার লাইনটা সলিড হলুদ অথবা ডাবল সলিড হলুদ লাইন থাকে, যখন ডু নট পাস সাইন থাকে, কোনো ইন্টারসেকশন, রেল রোড ক্রসিং, ব্রিজ বা টানেলের কাছাকাছি সাধারণত 100 ফুটের মধ্যে পাস করা নিষেধ। পাহাড়ের চূড়া বা এমন কোনো বাঁক যেখানে সামনেটা পরিষ্কার দেখা যায় না, সেখানেও পাস করা যাবে না। রাস্তার শোল্ডার ব্যবহার করে পাস করা অবৈধ। আর সবচেয়ে জরুরি, স্কুল বাস যখন লাল বাতি জ্বেলে বা স্টপ আর্ম বের করে থামে তখন তাকে পাস করা একদমই নিষেধ। বাইসাইকেল বা মোটরসাইকেল পাস করার সময় কি আলাদা কোনো নিয়ম আছে? আছে। বাইসাইকেল পাস করার সময় আইন অনুযায়ী কমপক্ষে 3 ফুট দূরত্ব রাখতে হবে। এটা খুব জরুরি। মনে রাখতে হবে বাইসাইকেল চালকের কিন্তু পুরো লেন ব্যবহার করার অধিকার আছে, তাই পাশ দিয়ে যাওয়ার সময় যথেষ্ট জায়গা দিতে হবে। আর মোটরসাইকেল? মোটরসাইকেল পাস করার সময় তাদেরকেও পুরো লেনের জায়গাটা দিতে হবে। একই লেনে গা ঘেঁষে পাস করা যাবে না। মোটরসাইকেল আকারে ছোট হওয়ায় ওদের গতি বা দূরত্ব অনেক সময় ঠিকমতো বোঝা যায় না, তাই একটু বেশি সাবধানতা দরকার। গতির ব্যাপারে আসা যাক। যদি কোনো স্পিড লিমিট সাইন না দেখা যায় তাহলে সাধারণ নিয়মটা কি? যদি কোনো স্পিড লিমিট পোস্ট করা না থাকে তাহলে সাধারণ ডিফল্ট স্পিড লিমিটগুলো হল শহুরি বা রেসিডেন্সিয়াল এলাকায় 30 মাইল প্রতি ঘন্টা, আনপেভড বা কাঁচা কাউন্টি রোডে 35 মাইল, গ্রামের দিকের ইন্টারস্টেট হাইওয়েতে 70 মাইল, শহরের ভেতরের ইন্টারস্টেট বা মাল্টিলেন ডিভাইডেড হাইওয়েতে 65 মাইল, আর অন্যান্য সব এলাকায় 55 মাইল প্রতি ঘন্টা। তবে সব সময় আবহাওয়া আর ট্রাফিকের অবস্থা বুঝে গতি নিয়ন্ত্রণ করা উচিত। জর্জিয়ার একটা সুপার স্পিডের আইন আছে, তাই না? এটা কাদের জন্য? হ্যাঁ, এটা একটা বেশ কড়া আইন। যদি কেউ 2 লেনের রাস্তায় 75 মাইল প্রতি ঘন্টা বা তার বেশি গতিতে গাড়ি চালায়, অথবা অন্য যে কোনো রাস্তায় 85 মাইল প্রতি ঘন্টা বা তার বেশি গতিতে চালায়,
তাহলে তাকে সাধারণ স্পিডিং টিকিটের ফাইন ছাড়াও অতিরিক্ত $200 স্টেট ফি দিতে হয়। ও $200 এক্সট্রা। হ্যাঁ, আর এই ফি যদি সময় মতো না দেওয়া হয় তাহলে কিন্তু লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। কাজেই গতি নিয়ে একদম হেলাফেলা করা চলবে না। মানে শুধু ফাইন দিয়েই ছাড়াছাড়ি নেই। আচ্ছা, খুব ধীরে গাড়ি চালানোর ব্যাপারেও কি কোনো নিয়ম আছে? ওই যে স্লো পোক আইন? হ্যাঁ, আছে। মাল্টিলেন হাইওয়েগুলোতে বিশেষ করে বাম দিকের লেনটা মূলত পাস করার জন্য ব্যবহার করা হয়। যদি কেউ তুলনামূলকভাবে ধীরে গাড়ি চালান, তার উচিত ডান দিকের লেন ব্যবহার করা। বাম লেন ধরে ধীর গতিতে চালিয়ে পেছনের গাড়িদের আটকে রাখা যে ঠিক না, এবং এটার জন্য পুলিশ থামাতে পারে। এটাও জানা দরকার ছিল। এবার একটা খুব জরুরি বিষয়ে আসি, ডিস্ট্রাক্টেড ড্রাইভিং, মানে গাড়ি চালাতে চালাতে অনমনস্ক হয়ে পড়া। জর্জিয়ার হ্যান্ডস ফ্রি আইনটা কি বলে? জর্জিয়ার হ্যান্ডস ফ্রি আইনটা খুবই স্ট্রিক্ট। সোজা কথায়, গাড়ি চালানোর সময় আপনি মোবাইল ফোন হাতে ধরে রাখতে পারবেন না, বা শরীরের কোনো অংশ দিয়ে যেমন কাঁধ বা কোল দিয়ে সাপোর্ট দিয়েও রাখতে পারবেন না। যদি ফোন ব্যবহার করতেই হয়, যেমন কথা বলার জন্য, তাহলে আপনাকে হ্যান্ডস ফ্রি টেকনোলজি ব্যবহার করতে হবে, যেমন ব্লুটুথ হেডসেট, স্পিকার ফোন বা ড্যাশবোর্ড মাউন্ট। টেক্সট করা বা ভিডিও দেখা? একদম না। টেক্সট লেখা বা পড়া, ইমেল করা, ভিডিও দেখা বা রেকর্ড করা, এগুলো গাড়ি চালানোর সময় সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথমবার আইন ভাঙলে ফাইন এবং ড্রাইভিং রেকর্ডে 1 পয়েন্ট যোগ হয়। দ্বিতীয়বার বা তার বেশিবার ধরা পড়লে ফাইন অ্যান্ড পয়েন্ট দুটোই বাড়ে। মনে রাখতে হবে, এক মুহূর্তের অমনোযোগ একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অবশ্যই। সেফটি বেল্টের ব্যবহার নিয়ে নিয়মটা কি? এটা কি প্রাইমারি অফেন্স, মানে শুধু বেল্ট না পরার জন্য পুলিশ আটকাতে পারে? হ্যাঁ, জর্জিয়াতে সিট বেল্ট আইন একটা প্রাইমারি আইন। তার মানে পুলিশ শুধু সিট বেল্ট না পরার জন্যই আপনাকে থামাতে পারে, অন্য কোনো ভায়োলেশনের দরকার নেই। নিয়মটা হলো, সামনের সিটে বসা সব যাত্রীকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। আর পেছনের সিটের বা বাচ্চাদের? গাড়িতে থাকা 18 বছরের কম বয়সী সব যাত্রী, সে যেখানেই বসুক না কেন, তাদের হয় সিট বেল্ট পরতে হবে, অথবা তাদের বয়স ও ওজন অনুযায়ী সঠিক চাইল্ড সেফটি সিট বা বুস্টার সিটে বসতে হবে। 8 বছরের কম বয়সী সব শিশুর জন্য কিন্তু উপযুক্ত চাইল্ড রেস্ট্রেন্ট ব্যবহার করা বাধ্যতামূলক। এটা শিশুর নিরাপত্তার জন্য ভীষণ জরুরি। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি কখনো পুলিশ গাড়ি থামাতে বলে, তখন কি করা উচিত? এটা অনেকের জন্যই একটু স্ট্রেসের ব্যাপার হয়। হ্যাঁ, শান্ত থাকাটা খুব জরুরি। AAMVA মানে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মোটর ভেহিকল অ্যাডমিনিস্ট্রেটরস কিছু সাধারণ গাইডলাইন দেয়। প্রথম কাজ হলো, যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে রাস্তার ডান দিকে গাড়িটা সাইড করা। তারপর? ইঞ্জিন বন্ধ করুন। যদি গান বা রেডিও চলে, সেটাও বন্ধ করুন। গাড়িতেই বসে থাকুন। অফিসার যতক্ষণ না বলছেন ততক্ষণ গাড়ি থেকে বেরোবেন না। দুটো হাত স্টিয়ারিং হুইলের ওপর রাখুন বা এমন জায়গায় রাখুন যাতে অফিসারের দেখতে সুবিধা হয়। রাতের বেলা হলে গাড়ির ভেতরের আলোটা জ্বালিয়ে দিন। ডকুমেন্টসের জন্য অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অফিসারের নির্দেশনার জন্য অপেক্ষা করুন। তিনি যখন চাইবেন তখনই শুধু লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স পেপার বের করে দিন। হঠাৎ করে পকেটে বা গ্লাভ কম্পার্টমেন্টে হাত ঢোকাবেন না। যদি গাড়িতে বৈধ অস্ত্র থাকে, সেটা শুরুতেই অফিসারকে জানানো ভালো। আর যদি টিকিটের সাথে একমত না হই? যদি টিকিটের ব্যাপারে আপনার কোনো আপত্তি থাকে, তাহলে রাস্তায় অফিসারের সাথে তর্ক না করাই ভালো। আপনার অধিকার আছে কোর্টে গিয়ে সেটা চ্যালেঞ্জ করার। টিকিটে সই করা মানে কিন্তু দোষ স্বীকার করা নয়। এটা শুধু বোঝায় যে আপনি টিকিটটা পেয়েছেন এবং কোর্টে হাজিরা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। সই করতে অস্বীকার করলে কিন্তু অফিসার আপনাকে অ্যারেস্টও করতে পারেন। আচ্ছা, সই না করলে অ্যারেস্ট? এটা তো জানা ছিল না। হ্যাঁ, আর যদি অফিসারের ব্যবহার নিয়ে কোনো অভিযোগ থাকে, তাহলে পরে ডিপার্টমেন্টে যোগাযোগ করে তার সুপারভাইজারের সাথে কথা বলার সুযোগ থাকে। খুব দরকারি কিছু টিপস। আইনকানুন তো জানলাম, কিন্তু রাস্তাতে তো আমরা একা চলি না। পথচারী, সাইকেল আরোহী, মোটরসাইকেল, এদের সাথে রাস্তা শেয়ার করার সময় কি কি খেয়াল রাখা উচিত? পথচারীদের ক্ষেত্রে কি নিয়ম? চালক হিসেবে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের একটা বড় দায়িত্ব। মনে রাখতে হবে, সব ক্রসওয়াকই, সেটা মার্ক করা থাকুক বা না থাকুক, পথচারীদের অধিকার দিতে হবে। যখন আপনি মোড় ঘুরছেন বা স্টপ সাইন বা সিগন্যাল থেকে চলতে শুরু করছেন, তখনও ভালো করে দেখে নিতে হবে কোনো পথচারী রাস্তা পার হচ্ছেন কিনা। ড্রাইভওয়ে বা গ্যারেজ থেকে বেরো হওয়ার সময়? হ্যাঁ,
ড্রাইভওয়ে বা কোনো গলি থেকে বের হয়ে যখন ফুটপাত ক্রস করছেন তখনও ফুটপাতে থাকা পথচারীকে আগে যেতে দিতে হবে। আর যদি দেখেন কোনো পথচারী সাদা ছড়ি ব্যবহার করছেন বা সাথে গাইড ডগ আছে, তার মানে তিনি দৃষ্টি প্রতিবন্ধী। সেক্ষেত্রে আপনাকে পুরোপুরি থেমে যেতে হবে যতক্ষণ না তিনি নিরাপদে রাস্তা পার হচ্ছেন। গাড়ির গতির সাথে পথচারীর আঘাতের সম্পর্কটা কি? এটা মারাত্মক। গাড়ির গতি একটু বাড়লেই পথচারীর গুরুতর আহত হওয়া বা মারা যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই স্পিড লিমিট মেনে চলা, বিশেষ করে আবাসিক এলাকা বা স্কুল জোনে, খুব জরুরি। আর বাইসাইকেল, আপনি আগেই বলেছেন ওদের পুরো লেনের অধিকার আছে। হ্যাঁ, জর্জিয়ার আইনে বাইসাইকেলকে গাড়ির মতনই ট্রিট করা হয়। তাদের পুরো লেন ব্যবহার করার অধিকার আছে। তাই পাস করার সময় কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতেই হবে। মনে রাখবেন, তারা হয়তো হঠাৎ করে লেন পরিবর্তন করতে পারে, ধরুন রাস্তার কোনো গর্ত এড়াতে বা ডানে বামে মোড় নিতে। তাই ধৈর্য ধরে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যেখানে বাইক লেন আছে সেখানে তো তাদেরই অগ্রাধিকার। মোটরসাইকেলের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা কোথায়? কেন ওদের আশেপাশে বেশি সতর্ক থাকতে হয়? মোটরসাইকেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ওদের আকার। ছোট হওয়ার কারণে ওদের গতি এবং দূরত্ব আন্দাজ করাটা কঠিন হতে পারে। আপনি হয়তো ভাবছেন ওটা অনেক দূরে আছে বা ধীরে আসছে, কিন্তু আসলে তা নাও হতে পারে। বিশেষ করে ইন্টারসেকশনে বা লেন পরিবর্তন করার সময় এটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। আর রাস্তার অবস্থাও তো ওদের বেশি প্রভাবিত করে। একদম। রাস্তার ছোটখাটো গর্ত, ভেজা পাতা বা একটু তেল পড়া, এগুলো একটা গাড়ির জন্য তেমন সমস্যা না হলেও মোটরসাইকেলের জন্য খুব বিপজ্জনক হতে পারে। ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। তাই ওদের আশেপাশে সবসময় একটু বেশি জায়গা ছেড়ে দেওয়া ভালো, আর নিরাপদ ফলোয়িং ডিস্টেন্স কমপক্ষে ৩-৪ সেকেন্ড রাখা উচিত। আর পাস করার সময় তো পুরো লেন দিতেই হবে। এবার আসি বড় ট্রাক বা কমার্শিয়াল ভেহিকেলের কথায়। ওদের আশেপাশে গাড়ি চালানো সত্যিই একটু ভয়ের। নোজোন বা ব্লাইন্ড স্পট ব্যাপারটা কি? হ্যাঁ, বড় ট্রাক বা বাসের আশেপাশে গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকতে হয়। ওদের আকার আর ওজনের কারণে ওদের থামতে অনেক বেশি জায়গা লাগে। আর ওদের চারপাশে বিরাট এলাকা জুড়ে ব্লাইন্ড স্পট বা নো জোন থাকে, মানে এমন জায়গা যেখানে ট্রাকের ড্রাইভার তার আয়না দিয়ে দেখতে পান না। এই নো জোনগুলো থাকে ট্রাকের সামনে, পিছনে এবং দুই পাশে, বিশেষ করে ডান পাশে। তাহলে কি করা উচিত? সহজ নিয়ম হল, যদি আপনি ট্রাকের সাইড ভিউ মিররে ড্রাইভারকে দেখতে না পান, তাহলে ধরে নিন তিনিও আপনাকে দেখতে পান না। তাই ট্রাকের খুব কাছে গা ঘেঁষে চলবেন না, বিশেষ করে পিছনে। হঠাৎ করে ট্রাকের সামনে এসে ব্রেক করবেন না, কাট অফ। ডান দিক দিয়ে পাস করা এড়িয়ে চলুন, কারণ ওদিকের ব্লাইন্ড স্পটটা সবচেয়ে বড়। আর ওরা যখন মোড় নেয় তখন অনেক জায়গা নিয়ে ঘোরে, সেটাও খেয়াল রাখতে হবে। স্কুল বাসের নিয়মটা আরেকবার একটু পরিষ্কার করে বলবেন। কখন অবশ্যই থামতে হবে? যখন একটা স্কুল বাস থামে এবং তার লাল বাতিগুলো জ্বলতে থাকে বা স্টপ সাইনটা, যেটা বাসের পাশ থেকে বেরিয়ে আসে, খোলা থাকে, তখন আপনাকে অবশ্যই থামতে হবে। যদি আপনি বাসের পিছনে থাকেন বা উল্টো দিক থেকে আসেন, মানে যে লেনে বাসটা আছে সেই লেনে বা তার পাশের লেনে। কোনো ব্যতিক্রম আছে? একটাই ব্যতিক্রম আছে। যদি রাস্তাটা মাঝখানে কোনো ফিজিক্যাল ডিভাইডার বা মিডিয়ান দিয়ে ভাগ করা থাকে, যেমন ধরুন ঘাসের আইল্যান্ড বা কংক্রিটের ব্যারিয়ার, তাহলে শুধু বাসের দিকে যাওয়া গাড়িগুলোকে থামতে হবে। উল্টো দিকের গাড়িগুলো সাবধানে চলে যেতে পারে। কিন্তু যদি মাঝখানে শুধু রং করা লাইন বা টার্নিং লেন থাকে, তাহলে কিন্তু দুদিকের গাড়িকেই থামতে হবে। এটা না মানলে শাস্তি কি? এই নিয়ম ভাঙলে শাস্তি বেশ কড়া। বড় জরিমানা হতে পারে, আর লাইসেন্সে ৬ পয়েন্ট পর্যন্ত যোগ হতে পারে। জর্জিয়াতে অপারেশন স্টপ আর্ম নামে একটা প্রোগ্রাম আছে, যেটা ক্যামেরা ব্যবহার করে এই নিয়ম ভঙ্গকারীদের ধরে, এবং তারা খুব স্ট্রিক্টলি এটা এনফোর্স করে। বাচ্চাদের নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি। সত্যিই তাই। আচ্ছা, এত সব নিয়মকানুন, ফর্ম্যালিটিজ, এগুলোর জন্য কি বারবার ডিডিএস অফিসে দৌড়াতে হয়, নাকি অনলাইনেও কিছু কাজ সারা যায়? এখন আর অত দৌড়ানোর দরকার হয় না। ডিডিএস তাদের অনেক পরিষেবা অনলাইনে বা তাদের ডিডিএস2 গো মোবাইল অ্যাপের মাধ্যমে দেয়। যেমন ধরুন, লাইসেন্স বা আইডি কার্ড রিনিউ করা, ঠিকানা পরিবর্তন করা, হারানো বা নষ্ট কার্ডের রিপ্লেসমেন্ট অর্ডার দেওয়া, রোড টেস্টের অ্যাপয়েন্টমেন্ট করা, নিজের ড্রাইভিং রেকর্ড বা এমভিআর চেক করা, বিভিন্ন ফিজ দেওয়া, এরকম অনেক কিছুই এখন ঘরে বসে করা যায়। এটা তো দারুণ সুবিধা।
হ্যাঁ, ওরা একটা প্রোগ্রামও চালায়, স্কিপ আ স্টেপ নামে, যেটা মানুষকে অনলাইন সার্ভিস ব্যবহারে উৎসাহিত করে যাতে অফিসে ভিড় কম হয়। খুব ভালো উদ্যোগ। আচ্ছা, এবার একটা অনাকাঙ্ক্ষিত কিন্তু জরুরি বিষয়ে আসি। যদি দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কি করা উচিত? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল থামা। দুর্ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়াটা একটা গুরুতর অপরাধ, যাকে বলে হিট অ্যান্ড রান। এরপর দেখতে হবে কেউ আহত হয়েছেন কিনা। যদি কেউ আহত বা নিহত হন, অথবা যদি মনে হয় গাড়ির বা অন্য কোনো সম্পত্তির ক্ষতি $500 বেশি হয়েছে, যেটা ছোটখাটো সংঘর্ষও হয়ে যেতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে 911 বা পুলিশে ফোন করতে হবে। আহত কাউকে সাহায্য করার ব্যাপারে কি নিয়ম? যদি আপনি পারেন এবং নিরাপদ মনে করেন, তাহলে আহত ব্যক্তিকে সাধ্যমতো ফার্স্ট এইড বা সাহায্য করার চেষ্টা করা উচিত। জর্জিয়ার গুড স্যামারিটান আইন সাধারণত সেই ব্যক্তিকে আইনি দায় থেকে সুরক্ষা দেয় যে সরল বিশ্বাসে কাউকে সাহায্য করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে ফেলে। আর সম্ভব হলে নিজের গাড়ির হ্যাজার্ড লাইট জ্বালিয়ে বা ফ্লেয়ার ব্যবহার করে অন্য ট্রাফিককে সতর্ক করতে হবে, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। আর তথ্য আদান-প্রদান? হবে। যদি কোনো সাক্ষী থাকে, তাদের নাম, ঠিকানা বা ফোন নম্বর নিয়ে রাখাও ভালো। ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে কি গাড়ি সরানো উচিত? যদি দুর্ঘটনাটা খুব বড় না হয়, কেউ গুরুতর আহত না হন এবং গাড়িগুলো চালানো সম্ভব হয়, তাহলে সেগুলোকে রাস্তার পাশে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া ভালো, যাতে বাকি ট্রাফিকের অসুবিধা না হয়। পুলিশ এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করার সময় এটা করা যেতে পারে। আর যদি হরিণ বা অন্য কোনো প্রাণীর সাথে ধাক্কা লাগে? হ্যাঁ, এটাও জর্জিয়াতে, বিশেষ করে গ্রাম বা বনাঞ্চলের কাছাকাছি এলাকায় প্রায়ই ঘটে, বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যার দিকে। হরিণ রাস্তা পার হয়। যদি দেখেন সামনে হরিণ বা অন্য কোনো বড় প্রাণী, তাহলে গতি কমান। কিন্তু হঠাৎ করে স্টিয়ারিং ঘুরিয়ে সংঘর্ষ এড়াতে গেলে হয়তো আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন বা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে, যা আরও বেশি বিপজ্জনক। তাই চেষ্টা করতে হবে সোজা থেকে সাবধানে ব্রেক করার। যদি ধাক্কা লেগেই যায়, তাহলে পুলিশে রিপোর্ট করা ভালো, বিশেষ করে যদি গাড়ির ক্ষতি হয় এবং ইন্স্যুরেন্স ক্লেম করার দরকার পড়ে। সবশেষে কিছু কুইক সেফটি টিপস নিয়ে কথা বলি। যেমন ধরুন, ভেজা রাস্তায় হাইড্রোপ্ল্যানিং হলে বা টায়ার ফেটে গেলে কি করতে হবে? হাইড্রোপ্ল্যানিং মানে হলো যখন ভেজা রাস্তায় বেশি গতিতে চালালে টায়ার আর রাস্তার মধ্যে পানির একটা আস্তরণ তৈরি হয়। তখন গাড়িটা যেন পানির ওপর ভাসতে থাকে আর স্টিয়ারিং বা ব্রেক কাজ করে না। এটা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো বৃষ্টির সময় বা ভেজা রাস্তায় গতি কমিয়ে চালানো, আর টায়ারের ট্রেড বা খাঁজগুলো ঠিক আছে কিনা সেটাও দেখা দরকার। আর যদি স্কিড করে? যদি গাড়ি স্কিড করতে শুরু করে, তাহলে প্যানিক না করে অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে নিন। ব্রেক জোরে চাপবেন না। স্টিয়ারিংটা আলতো করে যেদিকে গাড়ির পেছনের অংশটা সরে যাচ্ছে সেদিকেই ঘোরান, মানে স্টিয়ার ইনটু দ্য স্কিড। বাঁক নেওয়ার সময়? বাঁক বা কার্ভে ঢোকার আগেই গতি কমিয়ে নিন। বাঁকের ভেতরে গিয়ে ব্রেক করাটা বিপজ্জনক হতে পারে। যদি গাড়ি রাস্তা থেকে নেমে যায়? যদি গাড়ির চাকা রাস্তা থেকে কিনারায় বা কাঁচা মাটিতে নেমে যায়, তাহলে রেসকো স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করবেন না। স্টিয়ারিং সোজা ধরে রাখুন, অ্যাক্সিলারেটর থেকে পা সরান, আস্তে আস্তে ব্রেক করুন, গতি কমে এলে সাবধানে আবার রাস্তায় উঠুন। আর টায়ার ফেটে গেলে? এটা বেশ ভয়ের হতে পারে। যদি চলন্ত অবস্থায় টায়ার ফেটে যায়, স্টিয়ারিংটা খুব শক্ত করে ধরে রাখুন, কারণ গাড়িটা একদিকে টানতে চাইবে। অ্যাক্সিলারেটর থেকে পা সঙ্গে সঙ্গে সরিয়ে নিন, কিন্তু ভুলেও জোরে ব্রেক করবেন না। গাড়িটার স্বাভাবিকভাবে গতি কমাতে দিন, তারপর ধীরে ধীরে রাস্তার পাশে নিয়ে যান। টায়ারের যত্ন আর ফলোয়িং ডিস্টেন্স নিয়ে কিছু বলবেন? অবশ্যই টায়ারের এয়ার প্রেশারটা রেগুলার চেক করা উচিত, যেটা গাড়ির ম্যানুয়ালে বা দরজার পাশে লেখা থাকে। আর টায়ারের ট্রেড বা খাজের গভীরতাও খুব জরুরি। একটা সহজ উপায় হলো পেনি টেস্ট। একটা পেনি নিন, লিঙ্কনের মাথাটা নিচের দিকে করে ট্রেডের খাজে ঢোকান। যদি লিঙ্কনের পুরো মাথাটা দেখা যায়, তার মানে আপনার টায়ারের ট্রেড প্রায় শেষ, ওটা বদলানো দরকার। আর ফলোয়িং ডিস্টেন্স মানে সামনের গাড়ি থেকে কতটা দূরত্ব রাখা উচিত? সাধারণ নিয়মটা হলো 2 সেকেন্ড রুল। সামনের গাড়িটা যখন কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, যেমন একটা সাইনবোর্ড বা গাছ পার করবে, তখন আপনি মনে মনে গোনা শুরু করুন, 1001, 1002। যদি আপনার গাড়ি ওই পয়েন্টটা 2 সেকেন্ড শেষ হওয়ার আগেই পার করে ফেলে, তার মানে আপনি বেশি কাছে আছেন, দূরত্ব বাড়াতে হবে।
আর খারাপ আবহাওয়ায়? খারাপ আবহাওয়ায় যেমন বৃষ্টিতে বা কুয়াশায় বা রাতে এই দূরত্বটা বাড়িয়ে অন্তত ৩ বা ৪ সেকেন্ড বা তারও বেশি করা উচিত, কারণ থামতে বেশি সময় লাগতে পারে। দারুণ, সত্যি দরকারি সব তথ্য। তাহলে আজকের আলোচনায় আমরা জর্জিয়ার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার খুঁটিনাটি, রিয়েল আইডি, বিভিন্ন পরীক্ষা, জরুরি কিছু আইন যেমন মুভ ওভার ল, সুপার স্পিডার ল, হ্যান্ডস ফ্রি ল, রাস্তায় পথচারী, সাইকেল, মোটরসাইকেল, ট্রাকের সাথে নিরাপদে চলার নিয়ম, দুর্ঘটনা ঘটলে কি করতে হবে, ডিডিএস অনলাইন সার্ভিস এবং অনেকগুলো সেফটি টিপস নিয়ে কথা বললাম। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি ম্যানুয়ালের মূল বিষয়গুলো তুলে ধরতে। আসলে জর্জিয়ায় গাড়ি চালানোটা যেমন একটা বিরাট সুবিধা, তেমনই একটা বড় দায়িত্ব। এই নিয়মগুলো শুধু জানা নয়, এগুলো মেনে চলাটা নিজের এবং রাস্তার অন্য সবার নিরাপত্তার জন্য অপরিহার্য। এটা শুধু ফাইন বা পয়েন্ট বাঁচানোর ব্যাপার না। একদম ঠিক। সবশেষে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়। দেখুন, জর্জিয়ার জনসংখ্যা বাড়ছে, রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতিতে ড্রাইভিং ম্যানুয়ালের এই নিয়মগুলো শুধু কিছু নিয়ম বা বাধ্যবাধকতা নয়, এগুলো আসলে একটা সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার মতো। আমরা প্রত্যেকে যদি চালক হিসেবে একটু বেশি সচেতন হই, একটু বেশি ধৈর্য ধরি আর নিয়মগুলো ঠিকঠাক মেনে চলি, তাহলে কিন্তু রাস্তাগুলো আমাদের সবার জন্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠতে পারে। ঠিক বলেছেন। প্রযুক্তি হয়তো আমাদের সাহায্য করছে, যেমন ডিডিএস অনলাইন সার্ভিস বা গাড়ির সেফটি ফিচার্স, কিন্তু চালকের মনোযোগ, কমন সেন্স আর নিয়ম মেনে চলার গুরুত্বটা কখনোই কমবে না। আমাদের আজকের আলোচনার ভিত্তি ছিল জর্জিয়া ডিপার্টমেন্ট অফ ড্রাইভার সার্ভিসেস বা ডিডিএস এর অফিসিয়াল ড্রাইভার ম্যানুয়াল। সবাইকে নিরাপদে গাড়ি চালানোর অনুরোধ রইল। ভালো থাকবেন।